নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে সময় বিশেষ আয়োজন ভোটের সময় স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। ভোটের সময় আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন বিকেএম এর সাবেক সভাপতি ফজলুল হক এবং স্থপতি একেএম আসিফুর রহমান। আপনাদের দুজনকে স্বাগত আমাদের ভোটের সময়। আমি ফজলুল ভাইকে দিয়ে শুরু করতে চাই যে এই যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এই পর্যায়ে পর্যন্ত আসা, আপনি তো প্রত্যক্ষ করেছেন এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের এই গড়ে ওঠা এবং এই পর্যন্ত আসা, সেই আপনার এই পর্যন্ত পর্যবেক্ষণটা একটু শুনে নিতে চাই, কিভাবে সিটি কর্পোরেশন হিসাবে গড়ে উঠলো নারায়ণগঞ্জ। এটা নারায়ণগঞ্জ একটা ঐতিহ্যবাহী শহর, আপনি জানেন, এবং দীর্ঘদিন এটা পৌরসভা, আমরা পৌরসভার অধীনে থেকেই বড় হয়েছে। এই শহরেই জন্ম আমাদের, এখন এই শহরেই বাস করি এবং সিটি কর্পোরেশন বছর 5 আগে গঠিত হয়েছে এবং একটা পরিবর্তন, আমার মনে হয় যে একটা ডিফারেন্স আমরা দেখি যে পৌরসভা যে একটা অবয়ব ছিল বা তার যেই কার্যর যে পরিধি, বাজেট, ফোকাস, যেভাবেই বলেন আপনি, ফোকাস ফ্রম পৌরসভা পয়েন্ট অফ ভিউ থেকে ফোকাস, আবার যারা বিভিন্ন ডোনার এজেন্সিস আছে, গভর্নমেন্ট আছে, তাদেরও যে ফোকাসটা সিটি কর্পোরেশন হওয়ার পরে তাদের ফোকাসটাও এখানে বৃদ্ধি পেয়েছে নিঃসন্দেহে। ফলে আমার মনে হয় যে নাগরিক যারা আছে তাদের প্রত্যাশাও বেড়েছে এবং সুযোগ সুবিধাও নিঃসন্দেহে আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। একেবারে যদি খুব কম কথা বলি, আমার অবজারভেশন হচ্ছে এইটুকু। আমি একটু আসবে আপনার কাছে যেতে চাই যে স্থপতির দৃষ্টিতে এই যে সিটি কর্পোরেশন হওয়ার পর যে যেহেতু আমরা নগর পরিকল্পনার কথা যদি বলি যে সিটি কর্পোরেশন হলো, তারপর নগরকে যেভাবে সাজিয়ে তোলার দরকার ছিল বা সেই প্রক্রিয়ায় এখন কতটুকু আসতে পেরেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন? আসলে ফজলু ভাইয়ের সাথে আমি একেবারেই একমত যে ফোকাসের যে জায়গাটা, সেই জায়গাটা এখন অনেক বেশি ফোকাসড নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন হিসেবে। নারায়ণগঞ্জ সিটি হিসেবে বা শহর হিসেবে নারায়ণগঞ্জের গোড়াপত্তন কিন্তু অনেক আগে। সেই হিসেবে এতদিন আসলে নারায়ণগঞ্জটা ওইরকম ফোকাসড ছিল না। সেটার কারণ হতে পারে ঢাকার খুব কাছাকাছি থাকার কারণে আমরা ঢাকার সাথে নির্ভরশীল ছিলাম, ঢাকার উপরে। তো এখন সিটি কর্পোরেশন হওয়ার পরে সেই ফোকাসটা অনেক বৃদ্ধি পেয়েছে এবং অনেক বেশি স্কোপ তৈরি হয়েছে আমাদের সিটিকে নিয়ে নতুন করে ভাবার, এবং যেই ডেভেলপমেন্ট ট্রেনটা তৈরি হচ্ছে, এখনই সময় এই ট্রেনটাকে প্রপারলি গাইড করার। যদি আমরা এই ট্রেনটাকে প্রপারলি গাইড করতে না পারি, শৃঙ্খলার মধ্যে রাখা, জি, তো ওই প্ল্যানিং এর যে আন্ডারে যদি আমরা নিয়ে আসতে না পারি, তাহলে হতে পারে এই ডেভেলপমেন্টটা একসময় বুমেরাং হয়ে আমাদের জন্য হয়তো পজিটিভের চেয়ে নেগেটিভ হয়ে যেতে পারে। আমি এখনই ফজলুলের কাছে যাচ্ছি। যে এই যে উনি যেটা বললেন যে উন্নয়নের একটা শৃঙ্খলার মধ্যে রাখা, উন্নয়নকে ধরে রাখা, সেই জায়গা থেকে যে শিল্প এলাকা, তো এটা শিল্প প্রধান এলাকা, সেই জায়গা থেকে এই যে অনেক একটা শিল্পাঞ্চল, ব্যবসা প্রতিষ্ঠান, এটা তো নারায়ণগঞ্জের আগে থেকে এই গত 4-5 বছরে অনেক বহুতল ভবন আমরা দেখতে পাচ্ছি হয়েছে। সেগুলি কতটা পরিকল্পনার মধ্যে এবং শিল্পাঞ্চল হিসেবে তো একটা পরিকল্পনা দরকার আছে? আমার মনে হয় যদি খুব পরিকল্পনার কথা বলেন, যে এটা বাংলাদেশের কোথাও খুব পরিকল্পিতভাবে কিছু হয়েছে বা হচ্ছে এখন, আমি সেটা বলবো না। এবং নারায়ণগঞ্জ শহরের বেশ কিছু লিমিটেশন আছে। আসলে শহরটার মূল শহর যদি বলি, এটার অবয়ব কিন্তু খুব বড় না, এটা খুব বড় শহর না। আপনি যদি বলেন যে মূল শহর যেটা, সেটা কিন্তু একটা রাস্তা কেন্দ্রিক একটা শহর। হ্যাঁ, এটা কিছু লিমিটেশনও আছে এবং যার ফলে, এবং আমার মনে হয় যে মূল শহর যেটা, যদিও সিটি কর্পোরেশন এলাকাটা আরো অনেক বড়, নদীর ওই পার, নদীর ওই পারে এবং সিদ্ধিরগঞ্জ, এগুলো নিয়ে, কিন্তু আমি যদি মূল শহরটা বলি, যেখানে আমরা বসবাস করি, আমি বসবাস করি, সেই শহরটা কিন্তু মূল শহরের অভাবটা খুব বড় না এবং কাজ করার কিছু পরিকল্পনাগতভাবে কিছু সীমাবদ্ধতা আছে, যে ইচ্ছা করলে আপনি অনেক কিছু করতে পারবেন না। এবং আমি মনে করি যারা এই সিটি কর্পোরেশনের নেতৃত্বে ছিলেন বা আগামী দিনে যারা নেতৃত্বে আসবেন, এটা তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। এই সীমাবদ্ধতাটাকে তারা তো ইচ্ছা করলে অতিক্রম করতে পারবেন না, আপনি ইচ্ছা করলে আরো অনেক রাস্তা বের করতে পারবেন না। এবং যে বহুতল ভবন, এটা সময়ের দাবি হিসেবে আপনি এটা গড়ে উঠেছে। আপনি এর চেয়ে আরো অনেক অনুন্নত জায়গাতে এখন অনেক বহুতল ভবন, অনেক মানে মফস্বল শহরে গেলেও আপনি অনেক বহুতল ভবন দেখবেন। এটা সময়ের দাবি, এটা আপনাকে যেহেতু যেটা আমরা সবাই জানি যে নতুন সিটি কর্পোরেশন, সুতরাং যেটা আসবে বলছেন যে এখন যদি পরিকল্পনার মধ্যে একটু অ্যাড করতে চাচ্ছিলাম এটা, যে এটা মাত্র একটা টার্ম শেষ হয়েছে সিটি কর্পোরেশনের, ফলে মূল ফোকাসটা এসেছে। এবং আমি মনে করি নেক্সট যে টার্মটা শুরু হবে, এটা খুবই ভাইটাল একটা টার্ম হবে, যে অনেক সময় অনেকগুলো ফোকাস এসেছে এবং হয়তো মূল কাজ করার জন্য এই আগামী টার্ম বা তারপরের টার্ম, এই টার্মগুলো খুব মানে আমি ক্রুশিয়াল টাইম হবে একটু রিয়েলি মানে এক্সিকিউট দ্য অপরচুনিটিজ। আপনার যেই অপরচুনিটিগুলো তৈরি হয়েছে গত 4-5 বছরে, সবগুলো তো এক্সিকিউট করা সম্ভব হয় নাই, সেগুলো তো হয়তো আগামী 5 বছরে বা আগামী 10 বছরে এক্সিকিউট করে এই সীমাবদ্ধতার কথা যেটা বললাম, সেটাকে মাথায় রেখে হবে। আমি আসবে যেটা ফজলুল ভাই বলছেন সীমাবদ্ধতা,
এই সীমাবদ্ধতা মানে ডিঙিয়ে যাওয়ার উপায় কি? এখন যেটা হচ্ছে যে নারায়ণগঞ্জেও প্রচুর আর্কিটেক্ট আছে, লোকালি আর্কিটেক্ট, ওরা হয়তো নারায়ণগঞ্জে কাজও করতে চায়। তো একটা প্ল্যাটফর্ম যদি ওরকম থাকে যেখানে ওরা কাজ করতে পারবে বা এক্সপার্ট যারা আছে ওদের সাথে মিলে, তাহলে এখানে একটা ওনারশিপের বিষয় আছে যে আমি আমার শহরটাকে যতটুকু ওন করব, হয়তো বাইরের একজন এসে ততটুকু ওন করতে পারবেন বা অতটুকু ডিটেইলে হয়তো যেতে পারছে না। এই জন্য ওরকম একটা স্কোপও যদি তৈরি হয় উইথ এক্সপার্ট ওপিনিয়ন্স, সেক্ষেত্রে আরো বেটার একটা কিছু আসতে পারে। এই পয়েন্ট আমি বললাম এই কারণে যে আমি আসলে ছোট থেকে যখন বড় হয়েছি, আমাদের নারায়ণগঞ্জ প্রত্যেকটা শহরেরই একটা আলাদা ফ্লেভার থাকে যে এটা নারায়ণগঞ্জ, এবং হেরিটেজের দিক থেকে আমরা অনেক বেশি রিচ। হ্যাঁ, তো ওই জায়গাগুলোকে যদি আমরা ধরে, আমাদের শক্তির জায়গাটা সেটা আমার মনে হয় আরেকটু ধরে রেখে আরেকটু চিন্তা করতে পারলে, মানে মাস্টার প্ল্যানের যে জায়গাটা সেটা নিয়ে তো কাজ অলরেডি আমি জানি শুরু হয়েছে। তো এই বিষয়গুলোকে আরো ফোকাস করে আমি আমার শহরটাকে আমার মতো করে দেখতে চাই। কি আছে মাস্টার প্ল্যান এখনো ড্রাফট লেভেলে সেটা কাজ চলছে আর কি, এখনো শেষ হয়নি। যারা কাজ করছে ওটা, এটা আসলে ওই যে বলুন লং টার্মে একটা প্রসেস। মাস্টার প্ল্যানে হয়তো 50 ইয়ার্সের একটা গোল থাকবে, 25 ইয়ার্সের একটা গোল থাকবে, 5 ইয়ার্স গোল থাকবে, এইভাবে গোলগুলোকে সেট করে হয়তো আরো। এখানেও কি ঢাকার মতো ডিটেল এরিয়া প্ল্যান করা হয়েছে? নারায়ণগঞ্জের একটা বড় অংশ ডিটেল এরিয়া প্ল্যানের আসলে অন্তর্গত। হ্যাঁ, তো সেটা আমি বলছি যে ডিটেল এরিয়া প্ল্যান তো একটা মানে টেকনিক্যাল সাইড অ্যাকচুয়ালি, কিন্তু এই যে ওনারশিপের যে ব্যাপারটা, যে ফ্লেভারের ব্যাপারটা, ওই ব্যাপারটা আসলে নাগরিকদের। ধীরে ধীরে নাগরিক শহরের যে একটা ফ্লেভার, এই হিস্ট্রিক্যাল যে হেরিটেজ আছে, এই ফ্লেভারটা আমার কাছে কেন জানি মনে হচ্ছে একটু ধীরে ধীরে মিসিং হয়ে যাচ্ছে এই ডেভেলপমেন্টের। এবং এখানে একটা জটিলতা আছে, এখানে একটা মানে হারিয়ে জটিলতা যাচ্ছে, একটা হারিয়ে মানে- যাওয়া না, এখানে একটা, আমি যদিও সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ কেউ না, কিন্তু নাগরিক হিসেবে যেটা আমরা বুঝি, নারায়ণগঞ্জে একটা দ্বৈত শাসন আছে এই পরিকল্পনার ক্ষেত্রে। একটা পরিষ্কার দ্বৈত শাসন আছে, কারণ নারায়ণগঞ্জ রাজুকের অধীনে, এবং এই যেটা আপনি বহুতল ভবন টবনের কথা বলছেন, এটা কিছুদিন সিটি কর্পোরেশনের কাছে ক্ষমতাটা ছিল, কিন্তু রানা প্লাজার ওই ঘটনার পরে এটা একেবারে একসঙ্গে সবার কাছ থেকে এই ক্ষমতাটা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ফলে আমার মনে হয় যে এই রেশারেশি জায়গা থেকে এই জায়গাটায় ওই যেটা আসিফ বলছিলেন যে ওন করার একটা ব্যাপার আছে, যে সিটি কর্পোরেশনে যিনি মেয়র হোক, যিনি কমিশনার হোক, যিনি কাউন্সিলর হোক, তারা কিন্তু শহরকে ওন করে। আমি মনে করি যে এই পরিকল্পনার দায়টা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উপরেই দেওয়া উচিত। রাজুককে রাজধানী কেন্দ্রিকই থাকা দরকার, তাদেরকে এইখানে দিলে রাজুকের ফোকাস ওইখানে নাই। হয়তো আমরা যারা নারায়ণগঞ্জবাসী, আমরা রাজুকের দ্বারা কখনো কখনো অত্যাচারিত হই, কখনো কখনো আমি মনে করি আর কি, আমার মনে হয় যে এই জায়গাটা যারা ওন করে, যে ওনারশিপটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সমস্যার জায়গা কিন্তু আসিফ ভাই, যেটা ফজলুল ভাই বলতে চাচ্ছেন যে আমরা রাজধানী বা ঢাকার যে সমস্যা, যে অনেক সংস্থা, অনেক সেবা সংস্থা আছে যেখানে সিটি কর্পোরেশনের করার জায়গাটা খুব সংকীর্ণ, যে তাকে অনেক সেবা সংস্থার উপর নির্ভর করতে হয়। এই জটিলতা নতুন সিটি কর্পোরেশন নারায়ণগঞ্জকেও পোহাতে হয়েছে। এখান থেকেও কিভাবে বের হওয়া যায়, এই যে এত সেবা সংস্থার এবং সেখানে মেয়রের ভূমিকা, যিনি মেয়র হয়ে আসবেন। পাশাপাশি আরেকটি বিষয় আপনাদের দুজনের কাছে জানতে চাবো, আপনার ফজলুল ভাই যেটা বলেছেন যে ওয়ার্ড কাউন্সিলর যারা আছেন তারা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমরা শুধু মেয়রের উপর নির্ভরশীল থাকি। সেইটা নিয়ে একটু কথা বলবো, আমি একটু বিরতিতে যাচ্ছি। দর্শক, ভোটের সময় বিরতিতে যাচ্ছি, ফিরে এসে কথা হবে। সঙ্গে আছেন ফজলুল হক এবং আসিফুর রহমান। এরপর ফিরে এলাম ভোটের সময় নারায়ণগঞ্জে। ফজলুল ভাই, আপনার কাছে যেতে চাই যে এই যে নারায়ণগঞ্জে আমরা বললাম যে বিভিন্ন সেবা সংস্থার মধ্যে যে সমন্বয়হীনতার কথা আপনি বলছিলেন, সেই জায়গা থেকে যদি বলেন, কারণ সমন্বয়হীনতা এটা কিন্তু সমস্ত সিটি কর্পোরেশনের যারা মেয়র হয়েছে ঢাকা থেকে সবারই শুরু করে একই কথা। সবারই একই কথা, এবং আমি মনে করি নারায়ণগঞ্জের সেই সমস্যাটা তুলনামূলকভাবে কম, যেহেতু এটা রাজধানী না। তো যেহেতু কম আছে, এখনই কিন্তু এইটার থেকে বেরিয়ে আসার একটা, যখন আপনি অনেক বেশি আষ্টে পিষ্টে যাবেন তখন কিন্তু বের হওয়াটা কঠিন হবে। যেহেতু এখন এখানে অল্প সমস্যা আছে, এখনই বের হয়ে যাওয়া যেতে পারে, এবং সরকার আমার মনে হয় যে এই নির্বাচনের আগেই একটা ঘোষণা দিয়ে দিতে পারে যে নির্বাচনে আবার কে জিতলো না জিতলো তার উপর নির্ভর না করে যদি আগে একটা ঘোষণা দেয় যে এটা একটা স্বয়ংসম্পূর্ণ হবে, এবং মেয়র সহ যারা কাউন্সিলর নির্বাচিত হয়ে আসবেন তাদের উপর যদি এই দায়িত্বটা দিয়ে দেওয়া হয়, আমি আবার সেই ওনারশিপের কথা বলছি, যারা নির্বাচিত হবেন তারা ওন করবেন সিটিকে, তারা তার নিজ এলাকা ওন করবেন। যিনি রাজুকের ওই মানে মসনদে বসে থাকবেন, তারা ঠিক ওন করেন না। আমি তাদের উইথ ডিউ রেসপেক্ট বলি যে ঠিক ওনারশিপটা তাদের আসে না। তো ওইখানে যে এইখানে তাদেরকে এই শহরের সুখ দুঃখ যেহেতু তাদেরকে বহন করতে হয়, শহরের পরিকল্পনাটা সুন্দরভাবে কিভাবে হবে, কোন জায়গায় কোন জিনিসটা হবে, কোন জায়গায় রাস্তাটা করলে ভালো হবে, কোথায় মসজিদ করা যায়, কোথায় বিশ্ববিদ্যালয় করা যায়, এই ধরনের পরিকল্পনা ডিটেল এরিয়া প্ল্যানের কথা যেটা বললেন, সেটাও কিন্তু সিটি কর্পোরেশনের কাছে আসলে আমার মনে হয় যে ভালো হবে। আসিফ ভাই যদি একটু বিস্তারিতই বলেন যে পরিকল্পনার নিয়ে আপনি কাজ করেছেন।
পরিকল্পনার আসলে বেশ কিছু স্কেল থাকতে পারে। একটা হচ্ছে সিটি স্কেলে, যে সিটি স্কেলে আমাদের এলিমেন্টসগুলো কিভাবে আমরা ডিজাইন করব, আদার সিটির সাথে আমাদের কিভাবে লিঙ্কেজগুলো হবে। আরেকটা হতে পারে আমার হচ্ছে সাইট স্কেলে, যেমন এরকম একটা 5 নম্বর ঘাট নিয়ে আমরা আসলে কিভাবে কি ভাবতে পারি। এটা আরেকটু আরও যদি মাইক্রো স্কেলে যাই, সেটা হচ্ছে একদম পাবলিক স্কেলে, হ্যাঁ, হিউম্যান স্কেলে। তো এই হিউম্যান স্কেলের ডিটেইলিংগুলো আসলে আমাদের অনেক ক্ষেত্রেই মিসিং হয়ে যাচ্ছে, যেই জন্য আমরা বললাম যে আমরা প্ল্যানিং করতে পারি ওভারভিউ থেকে, ওপর থেকে প্ল্যানিংটা করতে পারি, কিন্তু এটা যারা ইউজার সেই জায়গাটায় আসলে আরেকটু হয়তো যদি আমরা নজর দেওয়া যায়, তাহলে যারা থাকছে এখানে, যারা এখানে বসবাস করছে, তারা সেটার বেনিফিটটা আরো বেশি উপভোগ করতে পারে। আমার মনে হয় সিটি কর্পোরেশন অলরেডি এই কিছু থিম ওনারা নিয়ে কাজ করছেন এবং ভবিষ্যতে হয়তো সামনে আমরা এর কিছু রেজাল্ট। আমি এবার যেতে চাই কাউন্সিলরদের কথা, যে সাধারণত এই সিটি কর্পোরেশন বা পৌরসভা নির্বাচনগুলোতে আমরা মেয়র প্রার্থীদের নিয়ে কথা বলি, কিন্তু ওয়ার্ড ভিত্তিক যে উন্নয়ন, ওয়ার্ড ভিত্তিক যে আপনি যেটা বলেন ওনারশিপের কথা বলেন, যে নিজস্ব যে আমার এলাকার উন্নয়ন, সেই নিজস্বতার জায়গা থেকে কিন্তু কাউন্সিলরদের উপর ভরসা করার বিষয় আছে। আমি মনে করি এটা মানে ইকুয়ালি ইম্পর্টেন্ট হওয়া উচিত, বাট আনফর্চুনেটলি হয় না, যে ফোকাসটা মেয়র কেন্দ্রিক, কোন মেয়র জিতলো, আওয়ামী লীগ জিতলো না বিএনপি জিতলো, এখন হয়তো দলীয়ভাবে হওয়াতে আকর্ষণটা আরো বেশি মেয়র কেন্দ্রিক হয়ে গেছে। কিন্তু মূল কাজটা কিন্তু কাউন্সিলরদেরকে অনেকখানি করতে হয়, এবং যদি আলাদা আলাদাভাবে প্রত্যেক কাউন্সিলর তার দায়িত্বটা ঠিক মতো পালন করেন, তাহলে সমষ্টিগতভাবে জিনিসটা কিন্তু এমনিতেই অনেক সহজ হয়ে যায়। আমি মনে করি যে মেয়রের যিনি নির্বাচিত হন বা যিনি থাকেন, তার জন্য কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যায় যদি সব কাউন্সিলররা যদি তাদের মানে নিজস্ব এলাকার পরিকল্পনা, নাগরিক সুযোগ সুবিধা, যে এই জিনিসগুলি তারা নিশ্চিত করার জন্য তারা যদি সচেষ্ট থাকেন, আমি মনে করি যে এটা খুবই ভালো কথা বলেছেন, যে আমাদের ফোকাসটা ওইখানেও দেওয়া উচিত। যে আসিফ ভাই, এই যে পরিকল্পনার কথা, যেটা ওই যে ওয়ার্ড কাউন্সিলরদের কথা আমরা বললাম, যে এই যে নতুন যে মেয়াদে যারা আসছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে, সেখানে মেয়রদের নির্বাচিত মেয়রের কাছে কিন্তু নির্বাচিত কাউন্সিলররা তাদের নিজ নিজ এলাকার উন্নয়ন পরিকল্পনা নিয়ে যেতে পারেন। হ্যাঁ, তারপর সেখানে একটা সমন্বয় করে মানে পরিকল্পনা করা যায়। আমি জানি আপনি বলেন, মানে সেটা আসলে প্রত্যেকটা জিনিসই তো আসলে রুট লেভেল থেকে উঠে আসা উচিত। হ্যাঁ, যেমন আমি যদি বলি যে রাজুকের কাছ থেকে কেন চাচ্ছি আমাদের সিটি কর্পোরেশন আমাদের এই কাজগুলো হোক, কারণ সিটি কর্পোরেশন মানে এইখানে যতটুকু ভালো বুঝবে সেটা রাজুকের পক্ষে সম্ভব না, তেমনি আরো যদি ডিটেলে যাই, মানে মেয়রের পক্ষেও বোঝা সম্ভব না প্রত্যেক ওয়ার্ডের ডিটেলে আসলে কতটুকু কি হচ্ছে। কাজে রিকোয়ারমেন্টগুলো ওই দিক থেকেই আসছে। তবে বিষয়টা হচ্ছে যে যেই রিকোয়ারমেন্টটাই আসছে সেটাকে আমরা প্রপারলি গাইড করছি কিনা, বা যে একটা যে মাস্টার প্ল্যান, আমি সিটিকে কি দেখতে চাই, ভিশনটা কি, ওই ভিশনের আন্ডারে বিষয়গুলো যাচ্ছে কিনা। আসলে আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যেই বিষয়গুলো, যেমন রাস্তাঘাট, ড্রেন, এই জিনিসগুলা কিন্তু অনেকটুকু ডেভেলপ, এখন ওয়াটার লগিংটা অনেক কম নারায়ণগঞ্জে। এখন হচ্ছে আমাদের লিভিং স্ট্যান্ডার্ডটা ডেভেলপ করার একটা সুযোগ তৈরি হয়েছে এই সময়টায়। আমাদের যেমন একটা রিক্রিয়েশনাল স্পেসগুলো, যে পকেট স্পেসগুলো, প্রত্যেকটা কমিউনিটি, আমরা কিন্তু পরিবারকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে বিনোদনের কেন্দ্র বেরোতে যাব, এই স্পেসগুলো কিন্তু নারায়ণগঞ্জে মিসিং। এবং এটার জন্য যে আমাদের অনেক বড় একটা স্পেস লাগবে তা না, প্রত্যেকটা কমিউনিটির পাশে যদি ছোট্ট একটু মাঠ থাকে, বা প্রত্যেকটা রোডের পাশে যদি একটু জায়গা থাকে, সেই জায়গাগুলোকেই যদি আমরা ওই প্ল্যানিং এর আন্ডারে নিয়ে আসতে পারি, যে ওরা জাস্ট রিক্রিয়েট করলো, মানে ওরা তো জাস্ট ঘরে থেকে কম্পিউটার ট্যাব এগুলোর সাথে ইন্ট্রোডিউস, বাট তারা আউটডোরে যেতে পারছে না। ওই সুযোগগুলো হয়তো আমরা তাদেরকে করে দিতে পারি, যদি প্রত্যেক ওয়ার্ড কমিশন তাদের ওই স্পেসগুলো বের করে নিয়ে আসতে পারে। প্রত্যেক ওয়ার্ডেই তো ওয়ার্ড কাউন্সিলর জানেন যে তার এখানে কোথায় খেলার মাঠ হতে পারে, কোথায় পার্ক হতে পারে, কোথায় এই যে আমরা যেখানে বসে আছি, আপনি ফজলুল ভাই এসে আমাকে বলেন যে আপনি একটু হতাশই, মানে এই চারপাশের অবস্থা দেখে, যে নারায়ণগঞ্জ শহরের মানুষের বিনোদনের জায়গায় শীতলক্ষার পার্ক। অবশ্যই হতাশ। আমি অনেস্টলি আমি আজকে অনেকদিন পর এখানে আসলাম। আমি এই শহরে বাস করি, কিন্তু এখানে আমি খুবই দুঃখ পেয়েছি এখানে এসে। এটা একটা ওয়াকওয়ে করেছে বিআইডব্লিউটি অনেক টাকা খরচ করে, কিন্তু এখানে ঢুকবার মতন অবস্থা নাই। মানে মানে এই যে এক ধরনের সমন্বয়হীনতা আছে, যে এইটা ধরো আবার আপনি ট্রাফিক কন্ট্রোলিং এর ব্যাপার, যে আমি বাস আমাকে 100 গজ রাস্তা পার হতে 20 মিনিট সময় লেগেছে, ট্রাফিক কন্ট্রোলিং এর যে ব্যাপারটা। এখন এই দায়টা আপনি সিটি কর্পোরেশনের উপরে দিবেন না আপনি ট্রাফিক পুলিশের উপর দিবেন? এই যে সমন্বয়হীনতার কিছু ব্যাপার আছে, এবং যদি আমরা সিটি কর্পোরেশনকে দায়ী করি সেটা ঠিক হবে না। আবার নানা সংস্থা কাজ করছে, বিআইডব্লিউটি আছে, রাস্তা করেছে, বিআইডব্লিউটি তার রাস্তা করেছে, ওয়াকওয়ে করেছে, কিন্তু বাস কন্ট্রোল করার দায়িত্ব তো বিআইডব্লিউটি এর না।
সিটি কর্পোরেশন তো রাস্তাটা করে দিয়েছে, কিন্তু বাসটা কন্ট্রোল করার জন্য হয়তো বাস মালিক আরেকটি সমিতি সংস্থা যারা আছে। এটার সঙ্গে জড়িত তাদের নিজস্ব দায়িত্ববোধটা আমি একটু জাগ্রত হওয়াটা বিরতিতে যেতে চাই ফজলুল ভাই, এসে আবার আপনার কাছ থেকে শুরু করব। সাথে সাথে আসিফ ভাই তো বলবেন এই যে এই শহর নারায়ণগঞ্জ শহর, নারায়ণগঞ্জের নগরী কতটা ব্যবসায়ী বান্ধব, সেটা একটা আপনার কাছ থেকে শুনবো, এবং গড়ে তোলার বিষয়টা আসিফ ভাই বলবেন। দর্শক, ভোটের সময় বিরতিতে যাচ্ছি, ফিরে এসে কথা হবে, সঙ্গে আছেন আসিফুর রহমান এবং ফজলুল হক। বিরতির পর আবারও নারায়ণগঞ্জে ফিরে এলাম ভোটের সময়। ফজলুল ভাই, বিরতিতে যাওয়ার আগে বলছিলাম যে নারায়ণগঞ্জ কতটা ব্যবসায়ী বান্ধব বা শিল্প বান্ধব হয়ে উঠেছে, বা এখন মনে করছেন কতটা শিল্প বান্ধব? নারায়ণগঞ্জ শিল্প বান্ধব না এটা বলা যাবে না, আমি এটা বলি এইভাবে, কারণ কারণ নারায়ণগঞ্জ শিল্প কিন্তু গ্রো করছে। যদি বান্ধব খুব বেশি যদি বান্ধব না হতো তাহলে এভাবে গ্রো করতে পারতো না। আর একটা ব্যাপার হচ্ছে শিল্পাঞ্চল যেগুলো, এগুলো মূলত ইসের বাইরে, সিটি কর্পোরেশনের বাইরে। সিটি কর্পোরেশন এলাকার বাইরে। কিছু ব্যবসা বাণিজ্য যেগুলো, সেগুলো আমরা তো আবার ট্রেডিং নগর যেগুলো কেন্দ্রিক। বলি, সেগুলো শহর কেন্দ্রিক। হ্যাঁ, এগুলোতে আবার একটা সমস্যা আছে যে এই ব্যবসা বাণিজ্যগুলো কেন্দ্র করে যে ধরনের পণ্য পরিবহনের যেই ব্যাপারটা থাকে, এটার জন্য কিন্তু শহরে এক ধরনের যানজট তৈরি হচ্ছে নিয়মিত। কারণ আমি আগেই বলেছি যে আমাদের শহরের মূল রাস্তাটা খুব প্রশস্ত না, এবং মূল রাস্তা বলতে একটা, বড় জোর আপনি আরেকটা রাস্তাকে যোগ করতে পারেন, দুটো রাস্তা বলতে পারেন। এইটা আমি মনে করি যে সিটি কর্পোরেশনের জন্য স্টিল এ চ্যালেঞ্জ, এবং যারা আগামী দিনে আসবেন তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। এবং এই যে নদীর পাড়ে আমরা বসে আছি, নৌপথটা কিন্তু নারায়ণগঞ্জের শিল্পায়ন বলেন, নারায়ণগঞ্জের ব্যবসা বাণিজ্য বলেন, ঐতিহাসিকভাবে এই নৌপথ বিখ্যাত। এবং এই নদী অনেক কারণেই আমরা শিল্প মালিকদের প্রতিনিধি হিসেবে মনে করি আমরাও অনেকখানি দায়ী যে নদী আজকে নদীর রং যে এরকম হয়েছে। আমি এখানে এসে মানে রীতিমতো আটকে ওঠার মতো রং, নদীর পানি কালো। এই জায়গাতে আমাদেরও দায়িত্ব আছে। আমি আগেই বলেছি, যার যার জায়গা থেকে দায়িত্ব পালন না করলে শুধুমাত্র কর্তৃপক্ষের পক্ষে কোনো কিছু করা সম্ভব না। ফলে এই নদীকে বাঁচানো ইন ট্রু সেন্স, যে নদীর যেই নাব্যতা রক্ষা করা, প্লাস নদীর যে মানে পানির যে স্বচ্ছতা এবং পানির যে বিশুদ্ধতা, একটা নদীর যে বিশুদ্ধতা থাকা দরকার সেটা অবশ্যই নাই। এই নদীতে ঘন্টার পর ঘন্টা গোসল করে আমি বড় হয়েছি আমি ব্যক্তিগতভাবে, কিন্তু আমি মনে হয় না যে এখন এখানে 5 মিনিট মানে এই নদীতে নামার মতো অবস্থা আছে। সো এই জায়গাগুলো আমি মনে করি, এটা যেহেতু এই শীতলক্ষা একটা বড় অংশ সিটি কর্পোরেশনের আওতার ভিতরে, এইটাও একটা সিটি কর্পোরেশনের চ্যালেঞ্জ হওয়া উচিত। এটাও আরো ফোকাসে আনা দরকার। আমি মনে হয় যে এটা একটু নদী বাঁচানো, নদী রক্ষা। লেস ফোকাস ছিল। আমি মনে করি যেটা আগামী দিনে যারাই আসবেন তারা এটাকে প্রায়োরিটি দিবেন। হয়তো তাদের টপ প্রায়োরিটিতে ছিল না, এটাও অনেক সময় হয় যখন আপনি নেতৃত্বে থাকেন, প্রায়োরিটি লিস্ট করতে কোনটা প্রায়োরিটাইজ করবেন, আপনার কাছে একটা মনে হয়, আমার কাছে অগ্রাধিকার তালিকায় প্রায়োরিটি কোনটা আসবে। আরেকটাও হতে পারে। কিন্তু আমি মনে করি যে এটা আগামী দিনে যারাই আসবেন তাদের কাছে এই শহরের যে যানজট এবং এই নদী মানে বিশুদ্ধতা ফিরিয়ে আনাটা দুটো প্রায়োরিটি লিস্টে থাকা দরকার। আমি একটু আসিফের কাছে যে এই নদীর প্রসঙ্গটা তো আসলে, পাশাপাশি এই যে শহরের ব্যস্ততা বাড়ছে, এটা এমনিতেই শিল্প এলাকা তো অনেক আগে থেকেই নারায়ণগঞ্জ, কিন্তু এই যে নগর কেন্দ্রিক বা শহর কেন্দ্রিক বিভিন্ন ব্যাংক, বিভিন্ন সেবা খাতের বিভিন্ন প্রতিষ্ঠান, সবকিছু শহরের ব্যস্ততা বাড়ছে, ট্রাফিক বিষয়টা আসলো, যানজটের বিষয়টা আসলো, পাশাপাশি নদীর কথাটা ফজল ভাই বললেন। এটা হচ্ছে আসলে সিটি কর্পোরেশন হওয়ার পরে যে ফোকাসটা আমরা প্রথমে বলছিলাম, এটার কারণে কিন্তু একটা বুম হচ্ছে এখন নারায়ণগঞ্জে, ডেভেলপমেন্টের একটা জোয়ার হচ্ছে, সেটা সব সেক্টরেই। হ্যাঁ, তো সেই জন্য আমরা গত 4-5 বছরও আগেও যে জ্যামটা আমরা পেতাম না, এখন কিন্তু এই মেইন স্পাইন যেটা আমাদের নারায়ণগঞ্জ শহরের যে বঙ্গবন্ধু রোড যেটা, সেটা পার হতে কিন্তু প্রচুর সময় লাগছে। তো এই জিনিসগুলোকে কিভাবে সমাধান করা যায়, ওইটা একটা বড় চিন্তা। এরপরে আরো যোগ হচ্ছে যে আরেকটা বোধহয় ব্রিজ হওয়ার পরিকল্পনা আছে কদম রসুলের সাথে এই দিকের কানেকশনটা। তো সেটা নিয়েও আমার একটা অভিমত হতে পারে যে ওই প্রেশারটা যেন আবার গিয়ে এই বঙ্গবন্ধু মানে রোডের ওই উপরে একটি সড়কের উপরে না পড়ে। চলে না আসে। সেটা হলে কিন্তু আসলে নারায়ণগঞ্জ সেই প্রেশারটা নেয়ার মতো কেপেবল কিনা, এটা আসলে একটু ভেবে দেখার বিষয়। আর প্রায়োরিটির কথা যদি আমি বলি, প্রায়োরিটি আসলে কি হওয়া উচিত? প্রায়োরিটি হওয়া উচিত যারা এখানে থাকছে, এখানকার জনগণ, এখানকার যারা স্টেক হোল্ডার্স আছে, প্রত্যেকটা স্টেক হোল্ডারকে নিয়ে যদি আমরা বসে ওদের চাহিদাগুলো, ওদের লিমিটেশনসগুলো জেনে আমরা একটা প্ল্যানিং এর আওতায় নিয়ে আসতে পারি, তাহলেই আসলে এই যে জোয়ারটাকে এটা গাইড করাটা সম্ভব। এবং ফজল ভাই নদীর কথা বলছিলেন যে অগ্রাধিকারের নদী ভাইটাল, কতটা মানে ছিল। নদীটা আসলে নারায়ণগঞ্জ তো বন্দর হিসেবেই নারায়ণগঞ্জ শহরের সৃষ্টি। ইউরোপের সাথে বাণিজ্যের বলেন আর যে কোনো বাংলাদেশের
মানে অভ্যন্তরীণ বাণিজ্য বলেন, নারায়ণগঞ্জ শহর থেকে কিন্তু দক্ষিণ উত্তর সবকিছু থেকে আপনার নদীপথেই মালামাল যোগাযোগ। আসতে এবং সেটা সমস্ত ঢাকার একটা ফিডার হিসেবে আসলে কাজ করে। তাই এই নদীটাকে যদি আমরা বাঁচিয়ে না রাখতে পারি তাহলে শহর হিসেবে নারায়ণগঞ্জের বেঁচে থাকাটা একটু কঠিন হয়ে যায়। এবং ফজলুল ভাইয়ের কাছে আবার যে আমরা বলছিলাম যে ওই নিঃশ্বাস নেওয়ার যে ব্যবস্থাটা এটা নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু এই যে নারায়ণগঞ্জ শহরকে কেন্দ্র করে আমরা যে নারায়ণগঞ্জ শহরের এখন আমরা নদীর ওই পারে আছে, আপনার সিদ্ধিরগঞ্জে আছে, এই সবকিছু মিলে যে এই নিঃশ্বাস নেওয়ার জায়গা তো নদী, পাশাপাশি ভিতরেও তো অনেক পার্ক, অনেক বিনোদন কেন্দ্র নারায়ণগঞ্জে। এই আমরা দেখলাম যে টাউন হল বা যে মিলনায়তন ছিল সেটারও খুব দুরবস্থা, সেই তারপর পার্কের কি অবস্থা, এগুলি নিয়ে যদি একটু কথা বলেন। এটা 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 খুবই ভালো একটা জায়গা বলেছেন। তার আগে আমি একটু অ্যাড করি আগের প্রশ্নটা, যে এটা কিন্তু এক ধরনের ডেভেলপমেন্ট পেইন আছে। আপনি যখন অনেক ডেভেলপ হবে, যেমন ঢাকা শহর, অর্থনৈতিক উন্নতির সঙ্গে সঙ্গে ঢাকা শহরের ব্যস্ততা বেড়েছে, ঢাকা শহর উন্নয়নের বেদনা। উন্নয়নের বেদনা আর কি, সে ডেভেলপমেন্ট পেইন যদি বলেন। নারায়ণগঞ্জও কিন্তু অনেকটা সেরকমই, যে উন্নয়নের বেদনায় আমরা এখন কিছুটা হলে আক্রান্ত। আর আপনি যেটা বলছিলেন যে আমাদের যে নাগরিক সুযোগ সুবিধার ভিতরে আমাদের যে একটা চমৎকার একটা সাংস্কৃতিক কেন্দ্র থাকবে, খোলা জায়গা থাকবে, পার্ক, কিছু কিছু কাজ হয়েছে। একটা পার্ক হয়েছে সিটি কর্পোরেশন আন্ডারে, আরেকটা নতুন জায়গা হচ্ছে। বাট আমি মনে করি যে আপনি যেই এই পাঠাগার কেন্দ্রিক যে মিলনায়তনটা ছিল, আমি মনে করি এটা অনেক একটু লম্বা সময় লাগছে। এটা আরো অনেক আগেই, এটা এত বড় প্রজেক্ট না যেটা একটু বেশি লম্বা সময় লেগে গেছে, কারণ এটা হওয়া দরকার। কারণ আপনি এই মুহূর্তে, আমি একসময় খুব মানে অ্যাক্টিভ সাংস্কৃতিক কর্মী ছিলাম, তো আমি মনে করি যে নারায়ণগঞ্জে এখন আপনি সংস্কৃতি চর্চা করার জন্য খুব ভালো কোনো জায়গা নাই। হ্যাঁ, এটা একটা অভাব আছে, এবং এটা আমি মনে করি আগামী দিনে যিনি মেয়র হবেন তা এইখানেও একটা প্রায়োরিটি থাকা দরকার। কারণ মনের খোরাকটাও যদি সঠিকভাবে আপনি জোগাতে না পারেন, তাহলেও কিন্তু এটাও একটা বড় নাগরিক অসুবিধার ক্ষেত্রে এটা একটা বড় মানে বড় ব্যাপার হয়ে দাঁড়াবে। সো এটাও আমার মনে হয় যে একটা আসলে যে priority সেটাই, থাকা মানে দরকার। এই যে মানে বিনোদন, হ্যাঁ, নগর নাগরিক এই বিনোদন, নগর বিনোদনও তো একটা পরিকল্পনার অংশ। হ্যাঁ, অবশ্যই। এটা তো যে বলছিলাম যে কিছু পকেট স্পেস থাকে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে বা প্রত্যেকটা কমিউনিটির পাশে। বড় একটা পার্কে হয়তো সময় ধরে সপ্তাহে একদিন যাওয়ার আমাদের সুযোগ হয় কিনা, কিন্তু প্রতিদিনের যে আসলে শারীরিক যে চর্চাটা, এটা করার জন্য আমার বাসার পাশেই আসলে একটা স্পেস দরকার। আর আসলে আমি আরেকটা কথা এখন অ্যাড করতে চাই। আমি ছোটবেলা থেকে ওনাকে দেখে বড় হয়েছি, বিভিন্ন প্রোগ্রামে, রোটারি ক্লাবের বিভিন্ন অনেক অ্যাক্টিভিটি, আমরা সারা বছরই বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটি, কালচারাল কম্পিটিশন, বাচ্চাদের এই বিষয়গুলো কিন্তু আরো অনেক জোরালো ছিল আমরা যখন ছোটবেলায় ছিলাম। কিন্তু এই মুহূর্তে কেন জানি মনে হচ্ছে ওই জায়গাগুলো হয়তো যান্ত্রিকতার তোপে পড়ে কিনা, কিংবা আর সুযোগ সুবিধার অভাবে এই জিনিসগুলো একটু স্তীমিত হয়ে আসছে। আমি এটাকে একটু আরেকটু- বিরতিতে যাব, এসে একটু জানতে চাবো যে নতুন যারা আসছেন, একদম কাউন্সিলর প্রার্থী, আমরা তাদেরকে গুরুত্ব দিতে চাই। একদম নিজ নিজ এলাকার যে কাউন্সিলর প্রার্থী আছে, সঙ্গে সঙ্গে যারা যিনি মেয়র হবেন তার কাছে আপনাদের প্রত্যাশা, এবং মানে প্রথমে যে অগ্রাধিকার শব্দগুলি বারবার এসছে, ফোকাসের জায়গাগুলো আসছে, কোন জায়গাগুলো আসলে তাদের অগ্রাধিকার দেওয়া উচিত, এবং কোন জায়গা থেকে তাদের নতুনভাবে কাজ শুরু করা, এবং আমরা সেই জায়গা নিয়ে আলোচনা করতে যাব একটু বিরতি থেকে আসছি। দর্শক, ভোটের সময় আবার বিরতিতে যাচ্ছি, ফিরে এসে কথা হবে সঙ্গে আছেন ফজলুল হক এবং আসিফুর রহমান। সময় বিরতির পর আবারও ফিরে এলাম নারায়ণগঞ্জে ভোটের সময়। ফজলুল ভাই, আপনার কাছে একটু জানতে চাই যে একটা বিষয় তো আছে যে একটি মেয়াদে সিটি কর্পোরেশনের একজন মেয়র ছিলেন, আবার আয়োজন নির্বাচিত হবেন, এবং তার সঙ্গে নতুন কাউন্সিলর আসবেন, কিন্তু এই যে উন্নয়নের ধারাবাহিকতা থাকা একটা খুব জরুরি বিষয়, যে তারা যে কাজ করে গিয়েছেন, পরবর্তী যারা আসছেন তারা সেই ধারাবাহিকতা রাখা, পাশাপাশি তাদের তো নিজস্ব অগ্রাধিকার থাকবে, নিজস্ব ভাবনা থাকবে, সেটা তো যোগ হবে। সেই জায়গা থেকে আপনি যদি আলোচনা শুরু করেন। আপনি তো বলেই দিয়েছেন। একটা হচ্ছে যে আমরা একটা ট্রানজিশনে ছিলাম, যে পৌরসভা থেকে আমরা সিটি কর্পোরেশন নিতে হয়েছে, একটা টার্ম শেষ হয়েছে। সো আমি যেটা বলছি যে অনেক ফোকাস এসেছে, এবং এই টার্মটা খুবই ইম্পর্টেন্ট, যে যেই ফোকাসটা এসেছে, যে আমরা ব্যবসায়ী হিসেবে বুঝি যে এইটাকে এনকেশ করবার জন্য এখন হয়তো এই টার্মটা হবে খুবই, আমি মনে করি আগের টার্মের চেয়ে এই টার্মটা হবে অনেক মুখ্য, মানে আরো অনেক বেশি মানে কার্যকর সময়। ফলে যিনি নির্বাচিত হন তাকে এই ধারাবাহিকতাটা মাথায় রেখে, এবং যেই সুযোগগুলো এই টার্মে তৈরি হয়েছে সেই সুযোগগুলোকে কাজে লাগিয়ে এই উন্নয়নের ধারাটাকে আরো বেগবান করাটা আমার প্রত্যাশা থাকবে। আর অনেকগুলো প্রায়োরিটি আমরা আলাপ করেছি, যেমন আমরা মূল শহরে থাকি, মূল শহরে থেকে ট্রাফিক ইজ এ বিগ ইস্যু, এটা সারা বাংলাদেশেরই ইস্যু, এবং আরো ব্রডার সেন্সে বলতে গেলে এখন পৃথিবীর প্রায় সব দেশেরই এটা একটা বড় ইস্যু। এবং এটা সিটি কর্পোরেশনের একলা দায়িত্ব না থাকলেও আমি মনে করব যারাই মেয়র কাউন্সিলর নির্বাচিত হবেন তারা এটাতে নজর দেবেন,
বিনোদন কেন্দ্রগুলো পুনর্নির্মাণ এবং আরো খোলা মাঠ পার্ক এগুলো করার জন্য সচেষ্ট থাকবেন এবং নাগরিক রুটিন যে সুযোগ সুবিধাগুলো আছে। এবং আমি এটার সঙ্গে একই কথা বলবো আবার যে নারায়ণগঞ্জের পরিকল্পনার দায়িত্বটা সিটি কর্পোরেশনের কাছে দিয়ে দেওয়াটার জন্য আমি এটা তো নির্বাচিত কমিটির কাছে না বরং সরকারের কাছে দাবি রাখতে চাই একজন নারায়ণগঞ্জবাসী হিসেবে, যে এক জায়গায় ফোকাস করেন। তাদের যদি যেটা অনেক সময় বলা হয় যে তাদের কাছে তাদের সক্ষমতার কোনো জায়গায় ঘাটতি থাকে, যে তাদের হয়তো ইঞ্জিনিয়ার নাই, প্ল্যানার নাই, তাহলে 2-4 জন ইঞ্জিনিয়ার প্ল্যানার দেওয়া সরকারের পক্ষে যোগ করে দিলেই হয়। বরং একটা জায়গায় যদি থাকে, আপনি একটা জায়গায় যদি সেন্ট্রালাইজ যদি আপনি লায়াবল করেন, এখন 2 জনের ঠেলাঠেলিতে, রাজুকার সিটি কর্পোরেশন ঠেলাঠেলিতে হয়তো আমরা সাধারণ জনগণ পিষ্ট হচ্ছি, আমরা উপকার থেকে সম্ভাব্য উপকার থেকে আমরা বঞ্চিত হচ্ছি। সো ওই জায়গাটা আমার মনে হয় যে সরকারেরও একটু অ্যাড্রেস করা দরকার। অগ্রাধিকারের জায়গা যে যারা নির্বাচিত হয়ে আসছেন তাদের কাছে অগ্রাধিকারের জায়গাটা আসলে যেটা বলবো যে একটা শহরকে বাঁচিয়ে রাখার জন্য যেরকম যে কাজগুলো হচ্ছে সিটি কর্পোরেশন সেগুলো হচ্ছে হার্ডওয়্যার। এখন সফটওয়্যারের জায়গাটাতে একটু আসলে সময় দেওয়া দরকার। ঠিক আছে, তো লিভিং যে স্ট্যান্ডার্ডটা যেটা মানুষের, ওই জায়গাটা একটু ফোকাস করাটা এখন সময় এসছে। যেমন আমি বলবো যে আসলে একটা গাড়ি বা ট্রান্সপোর্টেশন, যেটা প্রাইভেট ট্রান্সপোর্টেশন, সেটা অবশ্যই ইম্পর্টেন্ট আছে, কিন্তু 5% অথবা 10% লোক হয়তো পার্সোনাল গাড়িটা ইউজ করছে। কিন্তু দেখা যাচ্ছে ওটার জন্য পুরো রাস্তা যখন কনজেশন হয়ে যাচ্ছে, 90% পিপল সেটার জন্য ডিপ্রাইভ হচ্ছে। তা আমরা শহরটাকে 5% লোকের জন্য ডিজাইন করবো নাকি 95% লোকের জন্য ডিজাইন করবো? অবস্থা নারায়ণগঞ্জ ফুটপাথ সেটা আসলে একটা ভাইটাল ইস্যু, যে ওটার জন্য তো একটা হকার্স মার্কেট ছিল, কিন্তু সেখানে আসলে যেহেতু পাবলিক অ্যাক্টিভিটি নাই, এটা আসলে ওইভাবে ওয়ার্ক করছে না। ঠিক, একটা করে দিলে ওদেরকে ওইভাবে বসে দিলে ওরা আসলে ওইভাবে সার্ভাইভ করতে পারবে না, ওরা আবার ব্যাক করছে ফুটপাতে। যেখানে এটার জন্য আসলে প্রপার কিছু ডিজাইন দরকার। যেমন বাইরে এখন কিন্তু এই শিফটিংটা হচ্ছে, যে কনসেপচুয়াল যে শিফটিংটা প্ল্যানিং এর, যে আমরা আসলে প্ল্যানিং করব কাদের জন্য। দেখা যাচ্ছে যে অনেক বেশি পেডিস্ট্রিয়ানস, অনেক বেশি বাইসাইকেল ফ্রেন্ডলি যেই ট্রান্সপোর্টেশন সিস্টেমগুলো, সেগুলো আসলে এখন ইন্ট্রোডিউস করা হচ্ছে। সেগুলোতে যেমন নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে অথবা কোপেনহেগেনে যে এক্সাম্পলগুলো আমরা যদি আর ব্রডার স্কেলে দেখতে পাই, সুযোগ হয় কখনো, তাহলে দেখবো যে ওখানকার যে প্রবলেমগুলো ছিল অনেক বেশি লাইভ এখন। আগে ট্রাফিক কনজেশন ছিল, মানে কেউ ওই জায়গাগুলো এনজয় করতে পারতো না, সেলিব্রেট করতে পারতো না। এখন অনেক বেশি লাইভ, পাবলিক অ্যাক্টিভিটি, হকার্স, সবকিছু মিলে জায়গাটা অনেক বেশি প্রাণবন্ত। আমরা ওই ধরনের কিছু কনসেপ্ট আসলে দেখতে চাই নারায়ণগঞ্জে। স্বাস্থ্য খাত নিয়ে যদি একটু কথা বলি, যে স্বাস্থ্য সেবার জায়গাতে যে সেটা কি ঢাকার উপরে নির্ভরশীল কিনা? ঢাকার উপরে আমরা তো আসলে ওই আসিফ একটা কথা শুরুতে বলেছিল যে নারায়ণগঞ্জ আসলে ওই প্রদীপের নিজে অন্ধকার, যে কথা বলে আমি অনেক সময় বলি যে নারায়ণগঞ্জ আসলে প্রদীপের নিজে অন্ধকার। নারায়ণগঞ্জ হচ্ছে এটা একটা জ্বলন্ত উদাহরণ। ঢাকার খুব কাছে হওয়াতে অনেক সুযোগ সুবিধা নারায়ণগঞ্জে গড়ে ওঠে না, কারণ সবাই ঢাকায় চলে যেতে চায়। নারায়ণগঞ্জে খুব ভালো মানের একটা থাকবার হোটেল নাই, একটা স্কুল, নারায়ণগঞ্জে খুব মানে উচ্চমানের রেস্টুরেন্ট নাই। যদি আমি খুব একটু হাই ক্লাসের কথা যদি বলি, আপনি খুব ভালো হসপিটাল, অনেক ক্লিনিক গড়ে উঠেছে, কিন্তু খুব ভালো, ঠিক আপনি ঢাকায় যেমন বেশ কয়েকটা আন্তর্জাতিক মানের হসপিটাল হয়েছে, নারায়ণগঞ্জে এরকম একটা হসপিটাল হয় নাই, বিনোদন কেন্দ্রগুলো হয় না। এগুলো এখন সিটি কর্পোরেশনের সরাসরি দায়িত্বে পড়ে কিনা আমার জানা নাই, কিন্তু আমি মনে করি যিনি মেয়র বা কাউন্সিলর থাকবেন তাদের হয়তো এই জায়গাগুলো অ্যাড্রেস করা দরকার। হয়তো তাদের সরাসরি দায়িত্বে পড়বে না, কিন্তু তারা কিন্তু মোবিলাইজ করতে পারে অনেক কিছু পিছের বাইরে গিয়েও। তারা কিন্তু নারায়ণগঞ্জের নাগরিক, সুতরাং ওই নাগরিক হিসেবে তারা তাদের যে পাওয়ারটা তৈরি হবে মেয়র বা কাউন্সিলর নির্বাচিত হওয়ার পরে, ওই পাওয়ারটা কাজে লাগিয়ে কিন্তু তারা তাদের কার্যপরিধির বাইরেও কিন্তু কিছু কাজ করতে পারেন। সেই প্রত্যাশাটাও আমি রাখতে চাই নতুন মেয়র এবং কাউন্সিলরদের কাছে। এবং সার্বিকভাবে মানে ওই দাবিটা তো যে যেহেতু আপনারা দুজনই আছেন এবং বলছেন, শুরুতে কথাটা উঠেছে যে এই যে শীতলক্ষার মতো একটি নদীর পাড়ের শহর যেভাবে গড়ে ওঠা দরকার, ঠিক ওইভাবে হয় নাই। যেটা আপনি যদি মানে নাগরিকরা করতেই পারেন, আমরা অবশ্যই করতে পারি যে আমরা নদীর পাড়ে হাঁটবো, কিন্তু সেই হাঁটবার মতন অবস্থা এখন নাই। এটা কিন্তু আমরা অবশ্যই আমরা দাবি করতে পারি যে সেরকম আমাদের একটা পরিবেশ। বিনোদনের কথা বলতে সেটা তো নদী কেন্দ্রিক হতে পারে। নদী কেন্দ্রিক বিনোদন তো মানে এটা অবশ্যই নদী কেন্দ্রিক বিনোদন তো সারা পৃথিবীতেই খুব একটা, পৃথিবীর অনেক বড় শহরেই যে আপনি সন্ধ্যাবেলায় নদীতে আপনি ভ্রমণ করতে পারেন, এবং মায়ানমারে গিয়ে দেখেছি সেখানেও ব্যবস্থা আছে। আনফর্চুনেটলি বাংলাদেশের কোথাওই ব্যবস্থা নাই, কিন্তু নারায়ণগঞ্জ যেহেতু আমরা মানে একেবারে নদী বন্দর কেন্দ্রিক একটা
শহর গড়ে শহর। উঠেছে। তো নারায়ণগঞ্জে এই প্রত্যাশাটা কিন্তু আমরা করতে পারি। এটা একটা খুব চমৎকার আইডিয়া হতে পারে যে বিকেলবেলা সন্ধ্যাবেলায় এখানে বোট থাকবে, যারা ওইখানে একটা বিনোদন থাকবে, যেটা পৃথিবীর বিভিন্ন দেশে থাকে, যে সন্ধ্যাবেলায় সান্ধ্যকালীন বিনোদন, এই নদীপথ কেন্দ্রিক বিনোদন। এবং সার্বিকভাবে যেটা আপনার দুজনের কাছ থেকে আশরাফি ভাই, ফজলুল ভাই, সেটা হচ্ছে যে এই যে নদীকে বাঁচিয়ে এই শহরকে, নগরীকে সুন্দর করা। হ্যাঁ, নদী যেরকম সুন্দর, নারায়ণগঞ্জ নগরী, নারায়ণগঞ্জ শহর সেরকম ভাবে সুন্দর হয়ে উঠবে। আপনি দুজনেই বলেছেন যে একটি মেয়াদে সম্ভব না, একাধিক মেয়াদের প্রয়োজন আছে ঠিকই, কিন্তু উদ্যোগটা এবং অগ্রাধিকারটা প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ, এবং আগামীতে যারা আসছেন কাউন্সিলর এবং মেয়র হিসাবে, তাদের কাছে সেই প্রত্যাশাই হয়তো আপনারা করবেন, নগরবাসী করবে। আমার আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে আমাদের সঙ্গে নারায়ণগঞ্জ থেকে এই ভোটের সময়ের এই আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভোটের সময়। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।